হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি নবম শ্রেণীর বায়োলজি বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ। এই চ্যাপ্টারের উপর এর আগে আমরা 2টা পর্ব শেষ করেছি এবং এটা আমাদের 3য় পর্ব। আজকের পর্বে আমরা এই জীবের শ্রেণীবিন্যাস 1.3 এখান থেকে শুরু করব এবং পড়ব হচ্ছে এই যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে? এতটুকু পর্যন্ত। আচ্ছা। এখন আমাদের যারা এই ক্লাসে নতুন তারা অনেকেই জানো না আমাদের পড়ার সিস্টেম কি। আমাদের পড়ার সিস্টেম আমরা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দাগায় ফেলবো। আচ্ছা, তোমার কোনো হ্যান্ড নোট করা লাগবে না। তোমার আমার এই ক্লাসের স্লাইডের ভিতরে বা আমি যেভাবে এই যে বইগুলো দাগাইছি তুমি হুবহুব সেম ভাবে দাগায় ফেলবা। আর কোনো কাজ নেই তোমার। ঠিক আছে? আর ক্লাসগুলো করার সিস্টেম কি? করার সিস্টেম হচ্ছে, ধরো তুমি আজকে রাতে করতেছো ক্লাসটা, আজকে রাতে, তার মানে বইয়ের সবগুলো আমি যেভাবে দাগায় রাখছি এভাবে তুমি তোমার বইটাকে সুন্দর করে দাগাবা হাইলাইট পেন দিয়ে। পরের দিন সকালবেলা জাস্ট একটু মুখস্থ করে ফেলবা, শেষ। আর কিছুই করা লাগবে না। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। একদমই সিম্পল পড়াশোনা। আমি তোমাকে জাস্ট এতটুকু বলতে পারি, তুমি এই ক্লাস করার পরে তোমার আমি যতটুকু অংশ এই ক্লাসের ভিতরে পড়াবো, তোমার আর এতটুকু অংশ আর তোমার দ্বিতীয়বার পড়া লাগবে না, বা অন্য কারো কাছে, কোনো টিচারের কাছে, কোনো প্রাইভেট টিউটরের কাছে বা ইউটিউবে কোনো ভিডিও, কোনো কিছু দেখা লাগবে না। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। ওকে, জীবের শ্রেণীবিন্যাস। আচ্ছা, জীবের শ্রেণীবিন্যাস জিনিসটা কি, আর শ্রেণীবিন্যাসটা কেন করা হয়? আচ্ছা, শ্রেণীবিন্যাসটা করা হয় কারণ দেখো, এই পৃথিবীতে অনেক জীব আছে না? এই সবগুলো জীব সম্পর্কে তুমি যদি আলাদা আলাদা যদি জানতে চাও, তোমার কত বছর লেগে যাবে, তোমার হিসাব আছে? কিন্তু শ্রেণীবিন্যাস করা হয় এবং একদম হচ্ছে এই জীবগুলোকে সবগুলো সুন্দর একটা গোছানো সিস্টেমের ভিতরে নিয়ে আসা হয়। ঠিক আছে? তার মাধ্যমে, এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তোমার যখন যে জীবের বিষয়ে জানার প্রয়োজন হয় তুমি ইনস্ট্যান্ট জানতে পারবা। বুঝতে পারো নাই অনেকের কথা? দেখো এখানে লেখা আছে, আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের মানে বিভিন্ন গাছের প্রায় 4 লাখ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখন বলো, এই যে 4 লাখ, এদিকে 13 লাখ প্রাণী, এই সবগুলোর বৈশিষ্ট্য তুমি কি অগোছালোভাবে যদি থাকে তুমি কি বাহির করতে পারবা? কোনো কিছু যদি তোমার যদি জানার প্রয়োজন হয় তোমার কষ্ট হয়ে যাবে না? কিন্তু এগুলো যদি সুন্দর করে শ্রেণীবিন্যাস করা থাকে তাহলে তুমি ইজিলি বাহির করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তবে এই সংখ্যা চূড়ান্ত নয়। এই যে 4 লক্ষ 13 লক্ষ এই সংখ্যাগুলো চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। মানে প্রাণীর সংখ্যা এখন তুমি 13 লাখ দেখতেছ, যদি কোনো সময় যদি গণনা শেষ করা সম্ভব হয় তাহলে সংখ্যা দাঁড়াবে 1 কোটিতে। আচ্ছা, জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন হয়। এই যে কিসের জন্য? জানা, বোঝা ও শেখার সুবিধার জন্য। এই যে এত এত জীব আছে, এই সবগুলো জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন হয়। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করছে। মানে এই যে শ্রেণীবিন্যাসের ভিতরে সাজানো, ঠিক আছে, এই জিনিসটা প্রকৃতিবিদরা বা বিজ্ঞানীরা অনেক আগেই জিনিসটা অনুভব করছে বা করতে চাইছে। আচ্ছা, সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। আচ্ছা, শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি বলতো, তোমাকে যদি ক নাম্বারে কোশ্চেনে দেয় বা শর্ট কোশ্চেনের ভিতরে দিল, এসকিউ শর্ট কোশ্চেনের ভিতরে দিল যে শ্রেণীবিন্যাসের কারণ কি, তখন তুমি কি বলতে পারো? এই একটা লাইন দিতে পারো। বা শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য কি, তা হচ্ছে এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ের মাধ্যমে সঠিকভাবে জানা। ঠিক আছে? তার মানে কি হলো, এই যে এত বড় বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে জানাই হচ্ছে এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য। ঠিক আছে? শেষ। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এসকিউতে দিতে পারে, এটা দিতে পারে এসকিউ। এই যে আমি লিখে রাখলাম এসকিউ, তুমিও কিন্তু সুন্দর করে লিখে রাখবা যে হচ্ছে এটা এসকিউতে আসার মতো। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো।
শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছে, মানে এই শ্রেণীবিন্যাসটা তৈরি করে এটাতে যে অবদান রাখছে সেটা হচ্ছে সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভ করার পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, এই যে ক্যারোলাস লিনিয়াসের পিকচারটা, ঠিক আছে, এই যে উনি বেশি বড় হয়ে গেছে, এই যে এই বান্দা, এই বান্দা এই সবগুলো প্রাণীকে শ্রেণীবিন্যাস করছে। এখন তোমার যে কোনো প্রাণী নিয়ে যদি জানার প্রয়োজন হয় তুমি ইজিলি জানতে পারবা। তার চুলগুলো কিন্তু একদম মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এবার আসো, তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে মানে হচ্ছে মেডিকেল সায়েন্সে ডিগ্রি লাভ করছে, মানে ডাক্তার হয়েছে। সোজা কথা, ডাক্তার হয়ে তিনি ওই আপসালা বিশ্ববিদ্যালয়েরই অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। এখন জিজ্ঞাইতে পারো ভাইয়া অ্যানাটমি কি? আচ্ছা, তোমার শরীরের ভিতরে কোন কোন অঙ্গ আছে, যেমন হার্ট আছে, ফুসফুস আছে, দেন হচ্ছে কিডনি আছে, এইগুলো কি তোমার জানার প্রয়োজন হয় না? জানার প্রয়োজন হয় না? হয়। তুমি যদি ডাক্তার হইতো তাহলে তোমার জানতে মনে চাইতো, ঠিক আছে? আচ্ছা, তো এই অ্যানাটমিটা হচ্ছে তোমার শরীরটা কিভাবে গঠিত, শরীরের ভিতরে সব কিছু নিয়ে এই অ্যানাটমির ভিতরে পড়াশোনা করা হয়। যেমন আমরা হয়েছি হচ্ছে পশু ডাক্তার, বুঝছা? তো এই যে দেখো, কিছুদিন আগে আমরা একটা বিড়াল কাটছিলাম, এই যে বিড়াল, ঠিক আছে? বিড়ালটা হচ্ছে আমাদের স্যারের ক্লিনিকে আসছিল, তো বিড়ালটা মারা গেছিল অ্যাক্সিডেন্ট করে। তো এইটা বিড়ালের চামড়া, ঠিক আছে? আমরা বিড়ালটাকে কেটে বিড়ালের সব কিছু আলাদা করছি, এই যে চোখ, মাথা, এরপরে হচ্ছে এটা হচ্ছে তোমার মেরুদণ্ড বলো তোমরা, এই যে পা, লেজ, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যানাটমির অংশ, বুঝছো? এইটা হচ্ছে অ্যানাটমির অংশ। এগুলো তোমরা যদি কেউ যদি ডাক্তারি পড়তে যাও বা আমি যেভাবে পড়াইতেছি, তোমার হচ্ছে মেডিকেলে চান্স পাইতে হলে এইভাবে পড়া লাগবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা, এরা সবাই এটা কাটছে বিড়ালটাকে, ঠিক আছে? আচ্ছা, আমিও ছিলাম, কিন্তু আমি অল্প সময় ছিলাম আর কি, এই কারণে আমার ছবিটা দিই নাই। আচ্ছা, তো অ্যানাটমি কি বুঝাইলাম? অ্যানাটমি হচ্ছে আমাদের শরীরটা কিভাবে গঠিত, কোন কোন হাড় দ্বারা আমাদের শরীরের ভিতরে কি কি অর্গান আছে, অর্গান বলতে তোমার হচ্ছে অঙ্গাণু আছে বা অঙ্গ আছে, সেগুলো নিয়ে পড়াশোনা করা হয় অ্যানাটমির ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যানাটমির অধ্যাপক বা শিক্ষক ছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কি ছিল? অ্যানাটমির শিক্ষক ছিল। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু এখানে আছে, ওনার কাহিনীটা কি দেখো তোমরা। উনি আপসালা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ওইখান থেকে উনি ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে উনি ওইখানকারই শিক্ষক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে জানাই দিতে কত কিছু বলে ফেললাম। এখন দেখো, বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাস তার অনেক আগ্রহ ছিল। মানে জিনিসটা কি বলছে, আমার যেরকম এই যে তোমাদেরকে পড়ানোর জন্য আমার অনেক আগ্রহ কাজ করে, আমার অনেক তোমাদেরকে পড়াইতে মনে চায়, সেম ভাবে ওনার এই ক্যারোলাস লিনিয়াসের উদ্ভিদ, এরপরে হচ্ছে বিশেষ করে ফুল সংগ্রহ এবং হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস ও নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তোমাকে যদি বলা হয় শ্রেণীবিন্যাসের জনক কে, বৈজ্ঞানিক নামের জনক কে, কে হবে? এই ক্যারোলাস দাদা, ঠিক আছে? এই ক্যারোলাস দাদা, লিনিয়াস দাদা, ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় শ্রেণীবিন্যাসের জনক কে এবং বৈজ্ঞানিক নামকরণের জনক কে, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে। এই ক্যারোলাস দাদা জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। যেটা আমরা জানি, মানে জীবের ভিতরে আমরা নর্মালি জানি কি গাছপালা হচ্ছে জীব, আর আমরা তোমার হচ্ছে যত প্রাণী আছে সব হচ্ছে জীব, ঠিক আছে? আচ্ছা, উনি এই ভাগটাই করছে। এখন আসো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? এটা তোমার এসকিউতে আসবে ভাইয়া, এটা তোমার এসকিউতে আসবে, মানে শর্ট কোশ্চেনে আসবে এবং সৃজনশীলের খ নাম্বারে আসবে, অনুধাবনমূলকে আসবে, ঠিক আছে? এখন দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, কি কারণে তুমি শ্রেণীবিন্যাস করবা? এর আগে তো একটা জিনিস পড়ে আসছো, যে হচ্ছে অল্প পরিশ্রমে জানার জন্য, এই যে উপরের লাইনটা যে ছিল। এখন দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তাদের নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণের প্রয়োজনে জীবগুলো শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। আচ্ছা, এখন তোমরা কি করবা জানো? তোমরা এই 4 লাইন সুন্দর করে ঠাড়া মুখস্থ করবা।
এখন ধারা মুখস্থ করতে যাও, অনেকে করবে কি লাইন বাই লাইন একদম মুখস্থ করবে। তোমার লাইন বাই লাইন তো মুখস্থ করার দরকার নেই ভাই, তুমি এই যে 3টা পয়েন্ট মনে রাখো। তুমি কি করবা, তুমি 3টা পয়েন্ট মনে রাখবা। দল উপদল, তার মানে তোমার মুখস্থ করা লাগবে হচ্ছে দল ও উপদল। দল ও উপদল, তার মানে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা বা হচ্ছে জ্ঞান অর্জন করা। ঠিক আছে, এইবার তুমি যে দল ও উপদল সম্পর্কে যে জ্ঞান অর্জন করলা, সেই জ্ঞানটাকে তো সঠিকভাবে সংরক্ষণ করা লাগবে, সঠিকভাবে সংরক্ষণ করা। এরপরে হচ্ছে তোমার এই জ্ঞানটাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারা। তুমি যে জ্ঞান অর্জন করলা প্রত্যেকটা জীবের দল ও উপদল সম্পর্কে, সেটা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে, প্রত্যেকটা জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। এই 4টা পয়েন্ট তুমি যদি মনে রাখতে পারো, তোমার কি আর এইটা মুখস্থ করা লাগতেছে এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য? না। তো তার মানে তুমি কি করবা, দেখো, চোখ বন্ধ করো, আমি তোমাকে বলতেছি। সর্বপ্রথম তুমি কি করবা, প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এইবার তুমি দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করলা, জ্ঞানটাকে এখন তো সংরক্ষণ করার প্রয়োজন, ঠিক আছে, যাতে করে তোমার পরবর্তীরা ইজিলি এই দল উপদল সম্পর্কে জানতে পারে। তার মানে তুমি হচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করলা, শেষ। এখন কথা হয়েছে সংরক্ষণ খালি কি করলে হবে, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা লাগবে। 3টা পয়েন্ট শেষ। 4 নাম্বারটা হয়েছে তুমি জীব সম্পর্কে, প্রত্যেকটা জীব সম্পর্কে তুমি জ্ঞান আহরণ করলা, ঠিক আছে। এখন এই জীবগুলার নামকরণ করবা। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই 4টা, ঠিক আছে। সিম্পল, কিন্তু একদমই সিম্পল, একদমই সিম্পল। এই 4টা পয়েন্ট মনে রাখবা, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আর কিছুই নেই। এই 4টা জিনিস মনে রাখবা, হুবহু লাইন বাই লাইন তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, শেষ। এবার আসো জীব জগৎ, এই যে যত জীব আছে সব জীবকে এই জীব জগতের ভিতরে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। উদ্ভিদ বলো, প্রাণী বলো, ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো, যত জীব আছে, করোনা ভাইরাস বলো, সব এটার ভিতরে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা রিডিং পড়া শুরু করে দিই। দেখো এখানে কি লেখছে, সর্বপ্রথম আগে আমরা রিডিংটা পড়ি, তারপরে আমরা আবার বুঝবো, বেড়া নেই। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ হিসেবে 2টি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। আচ্ছা, এতখানের ভিতরে সর্বপ্রথম কথা তুমি মনে রাখবা, রাজ্যের ইংলিশ কি সেটা বল। রাজ্যের ইংলিশ হচ্ছে কিংডম। সর্বপ্রথম এটা মুখস্থ করো, অনেক জায়গায় কিংডমও লেখা আছে, এ দেখো 5 কিংডম লেখা, 5টি রাজ্য, ঠিক আছে। তার মানে কিংডম মানে কি, রাজ্য। এই কথাটা আগে মাথায় না লাগবে, কিংডম মানে কি, রাজ্য। আচ্ছা, কি বলছে এখানে, ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ এই 2টা রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। মানে সোজা বাংলা কথায় ক্যারোলাস লিনিয়াস তোমার হচ্ছে এই জীব জগৎকে 2টা ভাগে ভাগ করছিল। কি কি, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। এখন কথা হয়েছে 20 শতাব্দী মানে কি বলছে, 20 শতাব্দী মানে বলতেছে 1901 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত সময়কে। 1901 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এই যে সময়টুকু, এই সময়টুকুকে বলা হয় 20 শতাব্দী, ঠিক আছে। আচ্ছা দেখো, এত এই লাইন থেকে কি বুঝছি আমরা, এই লাইন থেকে বুঝছি সিম্পল কথায় ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ, শেষ। এরপরে বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ, আরএনএ এর প্রকারভেদ, ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, এরপর হচ্ছে জীবদেহে কোষের বৈশিষ্ট্য, এরপর হচ্ছে কোষের সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টা রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। আচ্ছা, একটু আগে কি পড়ে আসছি যে ক্যারোলাস লিনিয়াসের সময় জীবজগৎকে 2টা ভাগে ভাগ করা হয়েছিল, তাই না, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। এখন হুইটেকার করছে কি, হুইটেকার এই জীবজগৎকেই 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দিছে, ঠিক আছে। এই 2টা রাজ্যকেই, সরি, এই আমাদের যে জীবজগৎটা আছে, জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করার প্রস্তাব দিছে। কে দিছে, আর.এইচ. হুইটেকার। এখন এই হুইটেকারকে, এই যে হ্যান্ডসাম পুরুষ, ঠিক আছে, দেখছ ওই যুগের হ্যান্ডসাম পুরুষ। আচ্ছা, এই হচ্ছে আর.এইচ. হুইটেকার। আচ্ছা, অনেকেই বুঝতে পারতেছে না, প্যারা নাই, তবে এই শব্দটা মনে রাখা লাগবে, কিংডম কি, রাজ্য, কিংডম রাজ্য। এরপরে আসো
পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাস এর পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। কে দিছে? মার্গুলিস দিছে। কে দিছে? মার্গুলিস। এখন কথা হচ্ছে মার্গুলিসকে, এই যে উনি, মার্গুলিস কি করছে? এই যে উনি, এই মহিলা হচ্ছে মার্গুলিস, ঠিক আছে? এই মহিলা হচ্ছে মার্গুলিস। কথা হচ্ছে মার্গুলিস কি করছে? একটু আগে আমরা দেখে আসছি কি, যে জীবজগৎকে তোমার হচ্ছে 5টা ভাগে ভাগ করার প্রস্তাব দিছে কি হুইটেকার। এই মার্গুলিস করছে কি, এই হুইটেকারের যে প্রস্তাব দিছে এই প্রস্তাবটাকে তিনি আরেকটু বিস্তারিত করছে। কি করছে? আরেকটু বিস্তারিত করছে, আরেকটু বড় করছে। আরেকটু বড় করছে। কিভাবে তিনি বড় করছে? তিনি এই সমস্ত জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করছে। কি? 2টা সুপার কিংডমে ভাগ করছে। এবং এই 5টা যে রাজ্য, হুইটেকারের যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যকে 2টি সুপার কিংডমের আওতাভুক্ত করছে। অনেকেই কিচ্ছু বুঝে নাই। আমি বুঝাইতেছি ভাই, আমি বুঝাইতেছি। দেখো এখানে কি হয়েছে, জিনিসটা হয়েছে কি, আমরা এখন কি পড়তেছি, জীবজগৎকে কে কয় ভাগে ভাগ করছে। এই যে জীবজগৎটা কই গেল, এই যে জীবজগৎটা, এই জীবজগৎটাকে কে কয় ভাগে ভাগ করছে সেটা আমরা এখন পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 3টা বিজ্ঞানীর নাম পড়ছি, দেখো এই যে জীবজগৎ, হাইলাইটারটা নিয়ে আসি। জীবজগৎকে 2টা ভাগে ভাগ করছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। কে করছে? ক্যারোলাস লিনিয়াস। এই ভাগটা কে করছে? ক্যারোলাস লিনিয়াস। কে করছে? ক্যারোলাস লিনিয়াস। এই ভাগটা। এইবার আসো, আবারও জীবজগৎ, কিন্তু এইবার জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করছে। আগে কয়টা রাজ্য ছিল? 2টা। এখন হয়েছে কি, 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। কি কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। কয়টা রাজ্য? 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। এরপরে আসো, এটা কি করছিল? আর.এইচ হুইটেকার। এখন আসবো আমরা মার্গুলিস আফার কাছে। মার্গুলিস আফা কি করছে? এই যে দেখো, হুইটেকারই ছিল না এটা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলিয়া, এটা কি ছিল? সুপার কিংডম ছিল, তাই না? এগুলা কার ছিল? হুইটেকারের। দেখো জীবজগৎকে জাস্ট এই 2টা সুপার কিংডম 1, সুপার কিংডম 2, এই 2টা সুপার কিংডমে ভাগ করছে। কে? মার্গুলিস। এবং এই যে সুপার কিংডমে ভাগ করছে, প্রথম সুপার কিংডমের আওতায় হচ্ছে মনেরা। এবং সুপার কিংডম 2 যেটা, এর আওতায় হচ্ছে এই বাকি 4টা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া। বোঝা গেছে? আমার মনে একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও অনেকে বুঝবে না, এটা আমি জানি, এর জন্য আমি আরো একবার বলবো, ঠিক আছে? বলতে কোনো প্যারা নেই। দেখো জীবজগৎকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। কে করছে? ক্যারোলাস লিনিয়াস। শেষ। জীবজগৎকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। কে করছে? আর.এইচ হুইটেকার। এইবার জীবজগতের যে 5টা ভাগ করছে আর.এইচ হুইটেকার, সেইটাকে মার্গুলিস আবার আরেকটু বিস্তারিত করছে। কিভাবে? এই 5টা রাজ্যকে উনি 2টা সুপার কিংডমের আওতায় নিছে। সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর ভিতরে হচ্ছে মনেরা, আর সুপার কিংডম 2 এর ভিতরে হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। শেষ। একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো এখানে সুপার কিংডম 1 এর নাম দেওয়া আছে কি? প্রোক্যারিওটা। সুপার কিংডম 2 এর নাম দেওয়া আছে কি? ইউক্যারিওটা। সুপার কিংডম 1 এর নাম কি? প্রোক্যারিওটা। সুপার কিংডম 2 এর নাম কি? ইউক্যারিওটা। সিম্পল, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। একদমই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন। আশা করি একদমই ক্লিয়ার হয়ে গেছে। এখন এই যে সুপার কিংডম 1 পড়ছি, সুপার কিংডম 1 কি? প্রোক্যারিওটা। অনেকের মাথায় এখনো থাকবে না। সুপার কিংডম 1 কি? প্রোক্যারিওটা। সুপার কিংডম 1 কি? প্রোক্যারিওটা। 5বার বলো। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা। আচ্ছা, সুপার কিংডম 1 এর ভিতরে কোন রাজ্য? মনেরা রাজ্য। শুধুমাত্র প্রথমটা, মনেরা রাজ্য, শুধুমাত্র প্রথমটা। আচ্ছা, এরপরে হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2 এর ভিতর কি? ইউক্যারিওটা। কে? ইউক্যারিওটা। সুপার কিংডম 2 এর নাম কি? ইউক্যারিওটা। ইউক্যারিওটার ভিতরে কয়জন? 4 জন। কে? প্রোটিস্টা, ফানজাই, অ্যানিমেলিয়া, আর হচ্ছে প্লান্টি। উল্টা বলছি আর কি, ঠিক আছে? বুঝা গেছে? এখন এই যে প্রোক্যারিওটা, এটার
দুইটা বৈশিষ্ট্য আছে, এই একটা, এই একটা। আবার এই যে ইউক্যারিওটা এইটার দুইটা বৈশিষ্ট্য আছে, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। আবার এই একটা, এটা হয়েছে তিনটা বৈশিষ্ট্য। কি বললাম মার্গুলিস আফা যে দুইটা সুপার কিংডমে ভাগ করছিল, সেই সুপার কিংডম একের নাম হয়েছে হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 এর নাম হয়েছে হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, বা সরি কি বলতেছি ভুলভাল, প্রোক্যারিওটার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। প্রোক্যারিওটার বৈশিষ্ট্য কয়টা? দুইটা। আর ইউক্যারিওটার বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, ঠিক আছে। আচ্ছা, প্রোক্যারিওটার বৈশিষ্ট্য কি কি? এরা হচ্ছে আদি কোষ বিশিষ্ট এককোষী। প্রথম কথা হয়েছে প্রোক্যারিওটারা কারা? আদি কোষ বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক মানে একদমই ছোট, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই দুইটা হচ্ছে এই প্রোক্যারিওটিক বা প্রোক্যারিওটা এর বৈশিষ্ট্য। দুইটা সুন্দর করে মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার পরে আমি বুঝাবো যে এই দুইটা কিভাবে হইতেছে, ঠিক আছে। এটা কি? এককোষী। তার মানে এই প্রোক্যারিওটার ভিতরে যে রাজ্যটা আছে মনেরার ভিতরে যত প্রাণী আছে সবাই কি? এককোষী। মনেরার ভিতরে যত কোষ আছে সব কোষ কি? আদি কোষ। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলেও সমস্যা নাই ভাই, পড়তে পড়তেই সব ক্লিয়ার হয়ে যাবে। একদিনে যে তুমি সব পেরে যাবা এমন তো হবে না, তাহলে তো বিজ্ঞানীরা মানে একদিনে বা জন্মের পরেই সবকিছু পেরে যাইতো, তাই না? তারা তো এত 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 গবেষণা করার পরে এগুলো তৈরি করতো না। লেগে থাকা লাগবে, আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যারা প্রথম দিকে বুঝতে পারতেছো না, কোনো সমস্যা নেই, জাস্ট খালি লেগে থাকো, জাস্ট এভাবে বইটারে দাগায় রাখো। যখন তুমি দ্বিতীয়বার পড়বা তখনও পারবা না, তৃতীয়বার পড়বা তখনও পারবা না, চতুর্থবারের বার যে তোমরা একটু পারবা, পঞ্চমবারের বার মনে হবে না আমি পারতেছি, ঠিক আছে। একবার পরেই যদি মনে হয় বাল্লা এগুলো অনেক কঠিন, এগুলো আমার দ্বারা সম্ভব না, এটা করা যাবে না, ঠিক আছে। তার মানে প্রোক্যারিওটা এর বৈশিষ্ট্য আমরা কয়টা মুখস্থ করলাম? দুইটা মুখস্থ করলাম। এবার আসি ইউক্যারিওটার বৈশিষ্ট্য আমরা কয়টা মুখস্থ করব? তিনটা মুখস্থ করব। আচ্ছা, একটু আগে আমরা তোমার হচ্ছে প্রোক্যারিওটার বৈশিষ্ট্য পড়ে আসলাম আদি কোষী, আর এইটা কি? এটি হচ্ছে প্রকৃত কোষী। একটু আগে আমরা পড়ে আসলাম যে হচ্ছে প্রোক্যারিওটা এককোষী, আর ইউক্যারিওটা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। এককোষী মানে কি? এককোষী মানে এর ভিতরে শুধুমাত্র একটা কোষ। আর বহুকোষী মানে কি? বহুকোষী মানে হচ্ছে অনেকগুলো কোষ নিয়ে গঠিত। এখন তুমি বলো, তুমি তো মানুষ, তুমি কি এককোষী নাকি বহুকোষী? তুমি হচ্ছে বহুকোষী। তোমার দেহটা যে গঠিত হয়েছে এটা কোটি 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 কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। আর আরেকটা আছে কি? এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। তার মানে সুপার কিংডম 2 ইউক্যারিওটায় তিনটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে প্রকৃত কোষ, এরপরে হচ্ছে এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, এরপর হচ্ছে এরা একক বা কলোনি আকারে দলবদ্ধভাবে বাস করতে পারে। কলোনি আকারে, তোমরা অনেকে ঢাকাতে থাকো, ঢাকার ওই বিভিন্ন এলাকাকে বলা হয় যে হচ্ছে ওইটা কলোনি নাম্বার 1, কলোনি নাম্বার 2, বুঝতে পারো নাই? সোজা বাংলা কথায় মনে রাখবা, কয়েকটা বাড়ি মিলা বা কয়েকটা তোমার হচ্ছে বসতি মিলা একটা কলোনি হইতেছে, ঠিক আছে। আচ্ছা, কলোনি বা দলবদ্ধ আকারে বসবাস করে। তার মানে এই সুপার কিংডম 2 ইউক্যারিওটার ভিতরে যতগুলো প্রাণী আছে এরা সবাই কি? দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক আছে। একদম সিম্পল। কি কি বললাম আজকের ক্লাসে? আমরা মোট কি বললাম প্রথম থেকে? কি বললাম? সর্বপ্রথম পড়ছি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের এখানে যে হচ্ছে এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ উদ্ভিদের প্রায় 4 লক্ষ আর প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ করা হয়েছে। আচ্ছা, এসকিউতে আসতে পারে শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য কি? আর আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে একজন প্রকৃতিবিদ, যিনি হচ্ছে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তোমার হচ্ছে চিকিৎসা শাস্ত্রে বা হচ্ছে ডাক্তার হয়েছেন তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে। ডাক্তার হয়ে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির শিক্ষক নিযুক্ত হয়েছেন। শেষ। এরপরে তিনি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? কয়টা জিনিস মনে রাখবো? জাস্ট 4টা টপিক মনে রাখবো, 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট এসকিউতে আসলে সুন্দর করে লিখে দিব। এরপরে আসো জীবজগতে, এখানে কি বললাম? ক্যারোলাস লিনিয়াসের সময়কালেই তোমার জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল 20 শতাব্দীতে। তারপরে হুইটেকার কি করছে? হুইটেকার হচ্ছে 5টা ভাগে ভাগ করছে। আর মার্গুলিস কি করছিল? মার্গুলিস এইগুলাকে দুইটা
হুইটেকারের যেই ভাগগুলো ছিল সেগুলোকে আরো বিস্তারিত করছে, মানে হচ্ছে 2টা কিংডমে ভাগ করছে, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। শেষ। এরপরে আর কি, এরপরে হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 1, এটার হচ্ছে 2টা বৈশিষ্ট্য পড়ছি আমরা, আদিকোষী আর হচ্ছে এককোষী। আর সুপার কিংডম 2 ইউক্যারিওটা, এটার আমরা বৈশিষ্ট্য পড়ছি হচ্ছে 3টা, প্রকৃত কোষ, এককোষী, একক বা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়বো। নেক্সট ক্লাস থেকে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো পড়বো, বর্ণনার বৈশিষ্ট্য, প্রোটিস্টার বৈশিষ্ট্য, এই সবগুলো বৈশিষ্ট্য আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো। আশা করি আজকের ক্লাসটা ইজি লাগছে, আমি সর্বোচ্চ ট্রাই করছি যতটা ইজিতে বোঝানো যায়। তারপরেও যদি কোনো কিছু না বুঝতে পারো, হতাশ হওয়ার দরকার নাই, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।